মঙ্গলবার গোঘাট ১ নম্বর ব্লকে ২০ জন ভূমিহীন মানুষের হাতে সরকারি পাট্টা তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগ ঘিরে ভূমিহীন মানুষদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পাট্টা পাওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি ও সরকারি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে কয়েকদিন আগেই গোঘাট ১ নম্বর ব্লক বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খানের সঙ্গে আমরা কথা বলেছিলাম। কাউকে ধরে বা কোনো নেতা মন্ত্রীর মাধ্যমে নয়, সরাসরি যে কেউ দুয়ারে সরকারে গিয়ে পাট্টার জন্য আবেদন করতে পারেন। তিনি জানান, বামফ্রন্ট সরকারের আমলে পাট্টার সার্টিফিকেট দেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা সরকারি রেকর্ডে নথিভুক্ত করা হতো না, ফলে পাট্টা প্রাপকদের আইনি সমস্যার মুখে পড়তে হতো। বর্তমান সরকার সেই জটিলতা দূর করে সম্পূর্ণ রেকর্ডভুক্ত পাট্টা প্রদানের ব্যবস্থা করেছে, যাতে ভবিষ্যতে ভূমিহীন মানুষদের আর কোনো আইনি অসুবিধায় পড়তে না হয়। এছাড়াও তিনি মাটি ও বালি তোলা প্রসঙ্গে স্পষ্ট করেন, নিয়ম মেনে মাটি তোলার ক্ষেত্রে কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই, তবে অবৈধভাবে মাটি বা বালি তোলা ও বিক্রির সঙ্গে যুক্ত অসাধু চক্রের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গোঘাটের ভাদুর এলাকায় দ্বারকেশ্বর নদের বাঁধ ও বালিখাত অঞ্চলে বেআইনি বালি ও মাটি উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে তিনি জানান। সঞ্জয়বাবু আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটাই, রাজ্যে যেন একজন মানুষও ভূমিহীন না থাকেন। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে বনসৃজনকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশ রক্ষায় সরকার সক্রিয় ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন। সরকারি যে সমস্ত খাস জায়গা আছে সেগুলো ভূমিহীন সাধারণ মানুষের মধ্যে পাট্টা দেওয়া কতটা গেছে? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, এবং আমাদের আপনারা জানেন যে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প আমাদের চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আমরা সেই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মানুষ ভূমিহীন মানুষ বাড়ি করার জন্য সরকারি জায়গার উপরে তারা পাট্টার আবেদন করেছে আমার এই ১ নম্বর ব্লকে, আমরা এখন পর্যন্ত আমাদের এই বোর্ড বসার পর আমরা পাট্টা দিয়েছি, সরাসরি হাতে পাট্টা তুলে দিয়েছি ১৫ জনের হাতে, এবং আমার স্থায়ী সমিতি পাস হয়ে পাট্টা রেডি হয়ে আছে আমার দপ্তরে প্রায় ৪০টার মতো, এবং নতুন অ্যাপ্লিকেশন যেগুলো পড়েছে আমার গত বিওবিএসি সেগুলো রেজুলেশন পাস হয়েছে, জয়েন্ট এনকোয়ারি হবে, এনকোয়ারি হয়ে সেগুলোকে আবার এসডি অফিসে পাঠানো হবে। ওটাও প্রায় আপনি ধরতে পারেন ২৫টার মতো আছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের পাট্টা রেডি হয়ে আছে ৪০টা, এবং ২৫টা আবার পাঠানো হবে। কখন বিলি হবে স্যার? এগুলো ১-১.৫ মাসের মধ্যে এগুলো মানুষের হাতে তুলে দেওয়া হবে, এবং যে ৪০টার কথা বলা হচ্ছে সেই ৪০টা আমাদের অলরেডি রেকর্ড হয়ে গেছে তাদের নামে। আমরা এর আগে দেখেছিলাম যে এর আগের সরকারের আমলে এমন বহু পাট্টা আছে যে পাট্টাগুলো মানুষকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের নামে রেকর্ড করে দেওয়া হয়নি। অর্থাৎ মানুষ কিন্তু সেইগুলো নিয়ে বিভ্রান্তির মধ্যে আছে, সেইগুলো কিভাবে রেকর্ড করাবে বা রেকর্ড আদৌ হবে কি না। বা আমরা দেখেছি ভুয়ো পাট্টাও অনেক মানুষকে এর আগের সরকারের আমলে দেওয়া হয়েছে, দিয়ে মানুষের সঙ্গে একটা দ্বিচারিতা করা হয়েছে, মানুষের সার্টিফিকেট নিয়ে পাট্টা রেকর্ড করাতে পারেনি। তাই আমাদের সরকারের আমলে আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে একেবারে সার্টিফিকেট হবে, তার নামে পাট্টা ইস্যু হবে, এবং তার নামে খতিয়ান তৈরি করে দেওয়া হবে, তার নামে একদম রেকর্ড করে দেওয়া হবে। রেকর্ড করে দেওয়ার পর তার হাতে পাট্টা এবং খতিয়ান সহ সার্টিফিকেট সহ সে মানুষকে হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আপনারা তো পাট্টা দিচ্ছেন, তো এখনো যারা অনেকে তো ভূমিহীন এখনো আছেন, তারা কি সরাসরি আপনাদের কাছে পাট্টা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে? একদম একদম, এখানে কোনো নেতা আমাকে ধরারও প্রয়োজন নেই, এখানে কাউকে ধরার প্রয়োজন নেই। সাধারণ মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আমলে যে দুয়ারে সরকার প্রকল্প আপনারা জানেন, সেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে মানুষ আবেদন করছে। আবেদনের পরে সেই সরাসরি সেই দুয়ারে সরকার আবেদন করে সেই সমস্ত ডকুমেন্টস আসছে আমাদের বিওবিএসে বিএলআর অফিসে, এবং সেখান থেকে যারা সত্যি পাট্টা পাওয়ার যোগ্য তাদের বাড়িতে জয়েন্ট এনকোয়ারি হচ্ছে। আরআই সাহেব আরও সাহেবরা নিজেরা ফিল্ডে যাচ্ছেন। আমরা যারা জনপ্রতিনিধি এবং আমরা যারা আমি ধরুন ভূমি কর্মাধ্যক্ষ হিসাবে বা আমার যারা এই বিওবিএসের স্থায়ী সমিতির মেম্বার, স্থানীয় প্রধান, প্রত্যেকেই জয়েন্ট এনকোয়ারি গিয়ে দেখা হচ্ছে সরজমিনে গিয়ে যে সেই মানুষটা যে আবেদন করেছে সে সত্যি এই জায়গাটার মধ্যে তার দখলকৃত রয়েছে কিনা এবং সে এটার উপযুক্ত কিনা। উপযুক্ত যারা তারা প্রত্যেকেই পাট্টা পাবে এবং পাচ্ছে। আচ্ছা, আপনার দপ্তর বন ভূমি সংস্কার স্থায়ী সমিতি, আপনার মেয়াদকালে এখনো পর্যন্ত কি কি ডেভেলপমেন্ট করা গেছে? দেখুন, আমরা ২০২৩ সালে পঞ্চায়েত ইলেকশনে নির্বাচিত হয়ে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছি প্রথমে, তারপরে আমার এখানে বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছে।
প্রথম যে বনসৃজন আমাদের এসেছে, সেই বনসৃজন প্রকল্পে আমার গোঘাট 1 নম্বর ব্লকের 7টা অঞ্চলে আমরা প্রায় 7,500 বৃক্ষ আমরা ফরেস্ট বন দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা পঞ্চায়েতকে দিয়েছি। এছাড়াও কিছু ক্লাব আছে, কিছু আপনার স্কুল আছে, যাদের আবেদনের ভিত্তিতে আমরা তাদেরকে কোথাও 200 কোথাও 500 আমরা চারা তাদেরকে দিয়েছি। সেই চারাগুলো সরাসরি যেমন সেই ক্লাব তারা নিজেরাও কিছু লাগিয়েছে, স্কুলগুলোকে বাচ্চাদের হাতে সেই চারা তুলে দেওয়া হয়েছে, তারা বাড়িতে গিয়ে 2-1টা করে চারা তাদের রোপণ করেছে। এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে বৃক্ষরোপণের একটা চিন্তাভাবনা, সচেতনতা, সেই সচেতনতা আমরা চেষ্টা করেছি। দেখুন, একবারে তো সব 100% কমপ্লিট করা যাবে না। মানুষকে যদি সচেতন করা যায় তাহলে এই বৃক্ষরোপণ আগামী দিনে আরও বাড়বে এবং আমাদের পরিবেশ আরও সবুজময় হয়ে উঠবে। আচ্ছা, এই বৃক্ষরোপণ যেটা করেছেন এটা শতাংশের বিষয়ে কতটা এখন পর্যন্ত করা গেছে? দেখুন, শতাংশের হিসাবে যদি আপনি ধরেন, আমরা যদি 7,500 চারা যেগুলো ডাইরেক্ট পঞ্চায়েতের মাধ্যমে দিয়েছি, প্লাস ক্লাব এসব নিয়ে প্রায় 10,000-এর মতো চারা দিয়েছি। দেখুন, চারা দেওয়াটা একটা পদক্ষেপ, সেই চারাটা রোপণ করাটা একটা পদক্ষেপ, এবং তারপরে কিন্তু সেই চারাটাকে রক্ষণাবেক্ষণ করে বড় করে তোলা। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা সাধারণ মানুষ, আমি জনপ্রতিনিধি ছেড়ে দিলাম, সাধারণ আমরা যারা মানুষ, আজকে আমার ফ্যামিলিতে একটা বাচ্চাকে যেমন সযত্নে লালিত পালিত করে বড় করা হয়, তারপরে সেই বাচ্চাটা নিজের পায়ে দাঁড়াবার পর নিজের স্বয়ং সম্পূর্ণ হয় এবং স্বাবলম্বী হয়। ঠিক তেমনই একটা চারা আপনি লাগিয়ে দিলেন, সেই চারাটাকে যদি আপনি সযত্নে লালন পালন করে বড় না করেন, ওই লাগিয়ে দিয়ে বাড়িতে ঘুমিয়ে রয়ে গেলাম, তারপরে কিন্তু চারা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, প্রতি বছরই কি বৃক্ষরোপণ কর্মসূচি চলে? হ্যাঁ, প্রতি বছরই আমাদের সরকারের যে বনসৃজন প্রকল্প হয়, সেই বনসৃজন প্রকল্পে প্রত্যেক বছরই আমাদের মানে নির্দিষ্ট করে, সারা বছরই তো বৃক্ষরোপণ হয়, কিন্তু নির্দিষ্ট করে বন মহোৎসব সপ্তাহ পালন হয়। সেখানে প্রত্যেক বছরই আমাদের সারা রাজ্য জুড়ে যেমন সেখানে গাছ রোপণ করা হয়, এবং গাছ কাটার ক্ষেত্রেও কিন্তু সেই সময় বিধিনিষেধ থাকে, অর্থাৎ ওই সময়ে কেউ একটা গাছও কাটতে পারবে না। এই চিন্তাভাবনা নিয়েই আমাদের আগিয়ে চলা হয়। আচ্ছা, নদীর তীরবর্তী যে সমস্ত এলাকা আছে, সেই এলাকায় অনেক ক্ষেত্রে দেখা গেছে ভূমিধস হয়েছে, চাষযোগ্য জমি নদীতে চলে গেছে। তো এই জমিগুলোকে পুনরুদ্ধার করা, নদীর পাড় বাঁধানো, এই বিষয়টা নিয়ে কতটা কি চিন্তা ভাবনা করছেন? এটা আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। আমরা 2023-এ এই বোর্ড গঠন করার পর আমাদের তৎকালীন যিনি বিএলআরও সাহেব ছিলেন, উনি এবং আমরা এসডিও সাহেব, আমরা প্রত্যেকে মিটিংয়ে বসেছিলাম। আমরা দেখেছিলাম বিশেষ করে আমার ভাদুর অঞ্চলে যে খাতগুলো ছিল, সেই খাতগুলো যা পারমিশন ছিল তার থেকে অধিক কাটা হচ্ছিল। এর ফলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আমার ভাদুরের যে ফরেস্ট, সেই ফরেস্ট এবং চাঁদুরের যে ফরেস্ট, সেই ফরেস্ট, দুটো ফরেস্টই কিন্তু নদী গর্ভে চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং পাশাপাশি যারা মানুষ বসবাস করে, ঘর বাড়ি যাদের আছে, তারাও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারত। সেই হিসাবে কিন্তু আমার গোঘাট 1 নম্বর ব্লকে এই খাতগুলোর উপরে বিধিনিষেধ সরকারিভাবে আরও লাগানো হয়েছে। এবার সরকার সেইগুলো নিয়ে চিন্তাভাবনা করছে আগামী দিনে, যাতে ওই পাড়গুলো কীভাবে বাঁধা যায় বা রক্ষণাবেক্ষণ করা যায়, বা যদি কোনো দিন আবার খাত চালু হয়, নির্দিষ্ট বিধিনিষেধ মেনে চালু করার সরকার এই ব্যাপারে অকিবহল। এবং এখন বর্তমানে যা সিচুয়েশন আছে অনেকটাই কন্ট্রোলের দিকে আছে। আগামী দিনে আস্তে আস্তে যে যেগুলো ভেঙেছে সেগুলো যদি রক্ষণাবেক্ষণ হয়ে যায়, অনেকটা সিচুয়েশন ভালোর দিকে যাবে। আচ্ছা, এবার আসি মাটির প্রসঙ্গে। সাধারণ মানুষ যারা মাটিতে ঘর বাড়ি করে, বিশেষ করে ঝিটে বেড়া ঘর করে, তারা অনেক সময় মাটি পাচ্ছে না, মাটি তোলার বিধিনিষেধ আছে। তো গোঘাটের বুকে এই মাটি তোলার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এর আদৌ নিয়মটা কি আছে বিষয়টা? দেখুন, শুধু গোঘাট বলে নয়, সারা রাজ্যের সঙ্গে শুরু করে আমার এই হুগলি জেলায় বেআইনিভাবে মাটি তোলা পুরোপুরি নিষিদ্ধ। আপনি দেখবেন, এই যে একটু আগে আপনি বললেন যে একটা সাধারণ মানুষ, তার ঝিটে বেড়ার বাড়ি, তার হয়তো এক গাড়ি মাটির প্রয়োজন। অবশ্যই এটা মানবিক দিক থেকে সত্যি প্রয়োজন, বা তার ব্যবস্থা করার জন্য এক নির্দিষ্ট রাস্তাও আছে। কিন্তু ওই একটা অসহায় সাধারণ মানুষের এক গাড়ি মাটিকে সামনে রেখে কিছু অসাধু চক্রই আছে, যারা কিন্তু 10 গাড়ি 15 গাড়ি 20 গাড়ি করে মাটি মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে তারা তাদের ব্যবসার কাজে লাগায়। সেই জায়গা থেকে কিন্তু আমাদের সরকারের এই বিধিনিষেধ, সাধারণ মানুষকে বিপদে ফেলা বা সাধারণ মানুষের উপরে কোনো চাপ সৃষ্টি করার জন্য কিন্তু বিধিনিষেধ নয়। বিধিনিষেধটা শুধুমাত্র যারা বেআইনিভাবে মাটি বা বালি বলুন, বেআইনিভাবে পাচার চক্র চালায়, তাদের জন্য বিধিনিষেধ। এরপরে ধরুন আপনি একটা পুকুর কাটাবেন,
বা আপনি একটা জলাশয় কাটাবেন, আপনি সরকারি নিয়মে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে সরকারকে একটা নির্দিষ্ট রেভিনিউ দিতে হয়, সেই সরকারি খাতে সেই রেভিনিউটা জমা করলেন, জমা করার পরে আপনি সেই মাটিটা নিজে কোথাও পাড় বাঁধলেন কি কত দূরে ফেলতে চান সেই গাড়ির নাম্বার দিলেন, সেই মাটি আপনি নিজে ফেলতে পারবেন। কিন্তু বিধিনিষেধটা আপনাকে মানতে হবে, সরকারি নিয়মটা মেনে আপনাকে পারমিশন করে সেই কাজটা করতে হবে। আচ্ছা, এলাকায় অনেক ইটভাটা আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, অথচ বাইরে থেকে অন্যান্য জেলা থেকে ইট আসছে আমাদের এলাকাতে, অথচ ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছে মাটির কারণে। তারা অভিযোগ করছে যে মাটি তুলতে সমস্যা হচ্ছে। তা এই মাটি তোলার বিষয়েতে ইটভাটাগুলো এটা যে সমস্যার মধ্যে পড়ছে, এই বিষয়টা থেকে কিভাবে বেরিয়ে আসবে তারা? দেখুন, প্রথমেই হচ্ছে ইটভাটা, ওই যে প্রথমেই বললাম আপনাকে যে মাটি, এটা একটা মানে প্রচার করা হচ্ছে যে মাটি তোলা বন্ধ। আসলে মাটি তোলা বন্ধটা ব্যাপার নয়, বেআইনিভাবে মাটি তোলাটা বন্ধ। ইটভাটার ক্ষেত্রেও যদি তাদের মাটি লাগে, তারা নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করে সরকারকে রেভিনিউ দিয়ে সেই মাটি নিয়ে এসে তারা কাজ করতেই পারে। এবং মাটির সমস্যার জন্য নাকি ইটের দামও বাড়ছে। না না, ওটা ব্যাপার নয়, ইটের দাম বাড়ছে নয়, ইটের প্রত্যেকটা এখন যা আছে আপনার ক্যারিং কস্ট বেড়েছে, তেলের দাম বেড়েছে, তার উপরে নির্ভর করেই সব কিছু জিনিসের দাম বাড়ে। আর আজকে যেই সব মানে কেন্দ্র সরকারের যে মূল্য বৃদ্ধি, মানে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির জন্য প্রত্যেকটা মানুষকেই সাফার করতে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা ব্যবসাদারকেই সাফার করতে হচ্ছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনে তারা যদি মাটি নিয়ে এসে ইট শিল্পের কাজে লাগায় সেখানে তো সমস্যা কিছু নেই। তবে ওই যে বললাম অবৈধভাবে মাটি স্ট্যাগ করে নেব, সেই স্ট্যাগকে আবার অন্যভাবে অসাধুভাবে বিক্রি করে পয়সা কামাবো, এই জিনিসটা থেকে বিধিনিষেধ, এই জিনিসটা চলবে না। আচ্ছা, সাধারণ মানুষকে ভূমি এবং বন এই দুটো বিষয় নিয়ে কি বার্তা দেবে? বার্তা একটাই দেব, আমাদের সরকার মামাটি মানুষের সরকারের একটা লক্ষ্যমাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন যে একটাও ভূমিহীন মানুষ থাকবে না। অর্থাৎ যারা এখনো ভূমিহীন আছেন, আপনারা সরকারের কাছে আবেদন করুন, আপনাদের এলাকায় যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গার উপরে সরকার বিবেচনা করে এবং আপনাদের একদম সঠিকভাবে তদন্ত করে যারা সত্যি পাওয়ার উপযুক্ত ভূমিহীন মানুষ প্রত্যেককে ভূমি দেওয়া হবে। আপনারা সেই ভূমির উপরে সরকারের দেওয়া নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আপনারা বাড়ি পাবেন, সেখানে আপনারা সেই বাড়ি তৈরি করুন সরকারের সাহায্য নিয়ে, এবং প্রত্যেকটা মানুষ যেন এই নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতার মধ্যে আসে, একটা মানুষও যেন ভূমিহীন না থাকে, এটাই আমাদের লক্ষ্য। এবং বেশি বেশি করে গাছ লাগান, প্রয়োজন খুব প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কেউ গাছ কাটবেন না। দেখুন, আমার এখানে গাছ কাটা কিন্তু আইনত নিষিদ্ধ নয়, কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে, সরকারি নিয়ম মেনে আপনাকে গাছ কাটতে হবে। আপনি ইচ্ছা মতো আপনার গাছ বলে যখন খুশি বা যতগুলো খুশি কেটে ফেলতে পারবেন না, আপনাকে সরকারি প্রসিডিওর মেনে গাছ কাটতে হবে। তবে মানবিকতার খাতিরে এটুকু আমরা দেখবো যেন আমরা মানে যত অযাচিতভাবে গাছ না কেটে ফেলি। খুব প্রয়োজন হলে অবশ্যই কাটবেন, বা কোনো বিপজ্জনক গাছ সেটাকে আপনাকে কেটে ফেলতে হবে, নাহলে বিপদ হতে পারে। বা কেউ হয়তো গাছ লাগিয়েছে 10-15 বছর হয়ে গেল, গরিব মানুষ সেই গাছটা কেটে তার মেয়ের বিয়ে বা অন্য কোনো কাজে ব্যবহার করবে, অবশ্যই আপনি কাটতে পারেন। আপনাকে সরকারি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিয়ে গাছ কাটতে হবে এবং সেই জায়গায় আপনাকে ডবল গাছের চারা লাগাতে হবে। এটাও মনে রাখবেন, আপনি যদি পারমিশন করান সেই চারার পয়সা কিন্তু আপনাকে ফরেস্ট থেকেই দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমি সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।